নমস্কার। আজ আমরা একজন ফিল্ম ক্রিটিকের লেন্স দিয়ে এমন একটা সাউথ ইন্ডিয়ান হরর থ্রিলারের ব্যবচ্ছেদ করতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই আমাদের মাথা ঘুরিয়ে দেবে। মানে সাধারণত হরর মুভি বলতে আমরা যা বুঝি, এই সিনেমাটা তার চেয়ে ঢের বেশি কিছু। এর ন্যারেটিভ স্ট্রাকচার এতটাই লেয়ার্ড যে এটাকে অনায়াসে একটা মাস্টার ক্লাস বলা যায়। একটু ভাবুন তো, একটা সিনেমার মধ্যে ঘোস্ট হান্টিং অ্যাপ, একটা প্রাচীন মিশরীয় মামি আর তার সাথে একটা মার্ডার মিস্ট্রি, সবগুলো কি একসাথে সফলভাবে মেলানো সম্ভব? শুনতে একদম জগা খিচুড়ি বা বিশৃঙ্খল লাগছে, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ডিরেক্টর ঠিক এই উচ্চাভিলাষী আর কিয়াটিক উপাদানগুলোকেই মুভির একদম শুরু থেকে দারুণভাবে ব্লেন্ড করেছেন। একজন ক্রিটিক হিসেবে বলতে পারি, বিভিন্ন ঘরানাকে এমন নিখুঁতভাবে মিশিয়ে দেওয়াটা সত্যি বেশ সাহসিকতার ব্যাপার। মুভির একদম শুরুর দিকের একটা টেলিভিশন বিতর্কের কথায় আসা যাক। সেখানে যুক্তিবাদী, লাইব্রেরিয়ান, সফটওয়্যার ডেভেলপার আর একজন তান্ত্রিক অংশ নেন। বিতর্কের মূল বিষয়টা ছিল, পৃথিবী তো ডিজিটালাইজড হয়ে গেছে, কিন্তু ডিজিটাল মিডিয়ার মাধ্যমে কি আমরা সত্যিই ভূতদের সাথে কথা বলতে পারি? এই একটা ডায়লগই মুভির মূল আদর্শগত সংঘাতটাকে আমাদের সামনে একদম পরিষ্কার করে দেয়। বিজ্ঞান আর অতীন্দ্রিয় শক্তির এই অদ্ভুত সংঘাত পুরো গল্পটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এই পুরো আখ্যানটিকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করে নেব। ১. থিমের বৈপরীত্য, ২. রেস্টুরেন্ট মার্ডার মিস্ট্রি এবং ৩. প্রতিশোধের আখ্যান। এই কাঠামোটা আমাদের মুভির প্লটের একদম গভীরে যেতে দারুণ সাহায্য করবে। চলুন শুরু করা যাক অ্যাক্ট 1 দিয়ে, থিমের বৈপরীত্য, প্রাচীন রহস্যবাদের সাথে বিজ্ঞানের লড়াই। এই অংশে আমরা দেখতে পাই আধুনিক বিজ্ঞান আর প্রাচীন রহস্যবাদের একটা হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে রয়েছে সফটওয়্যার ডেভেলপার কায়ালের তৈরি করা ডিজিটাল গোস্ট ট্র্যাকিং অ্যাপ, যেটা কিনা সাউন্ড ফ্রিকোয়েন্সির ওপর ভিত্তি করে কাজ করে। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে তান্ত্রিক বজ্রভেলের কাছে থাকা ৪,০০০ বছরের পুরনো একটা মিশরীয় মামি। বিশ্বাস করা হয় যে এর মধ্যে একটা ধ্বংসপ্রাপ্ত শহরের নেগেটিভ এনার্জি বন্দি করা আছে। এই দুই সম্পূর্ণ বিপরীত মেরুর সহ অবস্থান মুভিটাতে এক অসাধারণ থিম্যাটিক ডেপথ তৈরি করে। কায়ালের তৈরি এই প্রযুক্তিটাকে আমরা এক ধরনের ডিজিটাল উইজা বোর্ড বলতে পারি। কায়ালের লজিকটা বেশ ইন্টারেস্টিং। তার মতে, মানুষ আর ভূতের মধ্যে পার্থক্য হলো শুধুই ফ্রিকোয়েন্সির। যেমন ধরুন, আমরা বাদুরের ডাক শুনতে পাই না, ঠিক তেমনি নির্দিষ্ট সাউন্ড ওয়েভ ম্যাচ করতে পারলে আত্মাদের সাথেও কথা বলা নাকি সম্ভব। এই সিউডো সায়েন্স বা অপবিজ্ঞান মুভির প্যারানর্মাল ঘটনাগুলোকে একটা আধুনিক যুক্তিনির্ভর ভিত্তি দেওয়ার চেষ্টা করে। এরপর আমরা চলে আসছি অ্যাক্ট 2তে, এসকালেশন, দ্য রেস্টুরেন্ট মার্ডার মিস্ট্রি। এই পর্যায়ে এসে আখ্যানটা টেলিভিশন স্টুডিওর তাত্ত্বিক আলোচনা থেকে সরাসরি শিফট করেন নালানের রেস্টুরেন্টে। আর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাতের বেলা নিজে থেকেই গ্যাসের চুলা আর লাইট জ্বলে উঠছে। কেউ একজন একটা অদ্ভুত পেন্সিল বক্সের মতো দেখতে পুতুল রেখে যাচ্ছে। আর সবথেকে অবাক করা ব্যাপার হলো, ফ্রিজের ভেতর রহস্যময়ভাবে সম্পূর্ণ তৈরি করা একটা সুস্বাদু মিষ্টির আবির্ভাব। কেউ জানে না ওটা কে বানিয়েছে। এই ঘটনাগুলো ধীরে ধীরে একটা মারাত্মক স্ল্যাশার টেনশন বিল্ড আপ করে আর মুভির টোনটাকে পুরোপুরি বদলে দেয়। এই ডেলিভারি সিকোয়েন্সটা মুভির অন্যতম সেরা সাসপেন্সফুল একটা অংশ। ঘটনাটা একটু ভেঙে বলা যাক। প্রথমত, নালান বীরা নামের এক কাস্টমারের বাড়িতে খাবার ডেলিভারি দিতে যায়। দ্বিতীয়ত, হঠাৎ করেই একটা অদ্ভুত টাইম লুপ বা গ্লিচ তৈরি হয়। মানে নালান ডেলিভারি দিচ্ছে, টাকা নিচ্ছে, কিন্তু ফিরে আসার পর দেখছে আবার হুবহু একই ঘটনা ঘটছে। ভাবা যায়? এবং সব শেষে এই লুপটা ভাঙার পর আবিষ্কার হয় যে বীরাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। ব্যাস, এই দৃশ্যটার পর থেকেই মুভিটা পুরোপুরি একটা মার্ডার মিস্ট্রিতে টার্ন নেয়। এবার যদি আমরা একটু ডিটেকটিভের মতো চিন্তা করে শিকার, তাদের মৃত্যুর স্থান আর মূল অপরাধের সাথে তাদের সম্পর্কটা ট্র্যাক করি, তাহলে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যাবে। বীরা খুন হলো তার নিজের বাড়িতে, অরবিন্দ খুন হলো রেস্টুরেন্টের কিচেনে, আর বিশ্বনাথ মারা পড়ল তান্ত্রিকের অকাল্ট সার্কেলের মধ্যে। আপাতদৃষ্টিতে আলাদা মনে হলেও এই তিনটে খুনের মধ্যে একটা পরিষ্কার অন্ধকার যোগসূত্র রয়েছে। এরা প্রত্যেকেই মিত্রা নামের একটা মেয়ের উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল। আর ঠিক এখানে আমরা বুঝতে পারি এটা কোনো র্যান্ডম ভূতের আক্রমণ নয়। এবার আসা যাক অ্যাক্ট 3তে, রহস্যোন্মোচন, প্রতিশোধের আখ্যান। এই অংশে এসে আমরা বুঝতে পারি এই সুপারন্যাচুরাল হররের পেছনে লুকিয়ে রয়েছে কতটা মর্মান্তিক এক মানবিক ট্র্যাজেডি।
মিত্রার জীবনের সেই ভয়াবহ দিনটির টাইমলাইনের দিকে একটু তাকানো যাক। সকালে তার অটো নষ্ট হয়ে যায়। দুপুরে দুর্ঘটনাবশত একটা বাস্কেটবলের আঘাতে তার মাথায় মারাত্মক চোট লাগে। সন্ধ্যায় ডাক্তার জানান তার পোস্ট ট্রমেটিক অ্যামনেশিয়া হয়েছে। আর রাতেই লিফটের ভেতর সেই চরম দুর্ভাগ্যজনক নির্যাতনের শিকার হয় সে। ইভেন্টগুলো এত দ্রুত আর এত মর্মান্তিকভাবে ঘটে যে সত্যি বলতে কি শিউরে উঠতে হয়। এই 10 সংখ্যাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এই গল্পের ক্ষেত্রে এর পেছনের নিষ্ঠুরতাটা জাস্ট ভয়ঙ্কর। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী মাথায় ওই আঘাত লাগার কারণে মিত্রার স্মৃতিশক্তি মাত্র 10 মিনিটের জন্য স্থায়ী হতো। হ্যাঁ, মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের মেমরি স্প্যানই এই অল্প বয়সী মেয়েটিকে আক্রমণকারীদের সামনে সম্পূর্ণ অসহায় করে তুলেছিল। কারণ সে বারবার ভুলেই যেত যে তার সাথে ঠিক কী ঘটছে। একজন মায়ের শোক কিভাবে একটা অপ্রতিরোধ্য অতি প্রাকৃত প্রতিশোধে রূপান্তরিত হয় সেটা এই মুভিতে খুব শক্তিশালীভাবে দেখানো হয়েছে। মিত্রা কিন্তু একা ছিল না, তার মা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সেই 4 জন অপরাধী মা ও মেয়ে দুজনকে নির্মমভাবে হত্যা করে। শুধু তাই নয়, মায়ের মৃতদেহ টুকরো টুকরো করে কেটে খাদের মধ্যে পুঁতে দেয় যাতে পুলিশ বিভ্রান্ত হয়। এই অকল্পনীয় ট্র্যাজেডিটাই এই হরর মুভির আত্মাকে এক ভয়ঙ্কর অস্থির প্রতিশোধের দিকে ঠেলে দেয়। এখন যদি আমরা এই ট্র্যাজেডির দায়বদ্ধতা নিয়ে একটু বিশ্লেষণ করি তাহলে দুটো দিক দেখতে পাবো। একদিকে রয়েছে সেই 4 জন আক্রমণকারী সম্পূর্ণ ইচ্ছাকৃত শয়তানি, কিন্তু অন্যদিকে রয়েছে একটা অ্যাক্সিডেন্টাল ক্যাটালিস্ট বা দুর্ঘটনাজনিত কারণ, আর সেটা হলো নালানের বাস্কেটবল। নালান সেদিন এমনি বাস্কেটবল খেলছিল আর তার ছোড়া বলটাই দুর্ঘটনাবশত মিত্রার মাথায় গিয়ে লাগে। নালানের অজান্তে করা ওই একটা ভুলই পুরো চেইন রিয়াকশনটা শুরু করেছিল। অপরাধবোধের এই থিমটা মুভিটিকে একটা দারুণ ইমোশনাল গভীরতা দেয়। মুভির একটা পর্যায়ে নালান যখন পুরো ঘটনায় তার নিজের ভূমিকাটা বুঝতে পারে, সে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি এটাই, এই ভুল আমাকে সারা জীবন কষ্ট দেবে। নালানের এই উপলব্ধিটা মুভির প্লট রেজলিউশন একটা গভীর মানসিক ওয়েট বা ওজন যোগ করে। সে রিয়েলাইজ করে যে তার অজান্তে করা একটা অতি সাধারণ ভুল কিভাবে একটা মেয়ের পুরো জীবন ধ্বংস করে দিয়েছে। আজকের এই বিশ্লেষণের একদম শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন আমরা ভূতের এই মর্মান্তিক উদ্দেশ্য আর অতীতটা জানতে পারি, তখন কি এই ভয়ঙ্কর প্রতিশোধকে আরও বেশি যৌক্তিক বা জাস্টিফাইড মনে হয়? একজন সমালোচক হিসাবে বলতে পারি, ঠিক এই জায়গাতেই সিনেমাটা সাধারণ হরর ঘরানা থেকে বেরিয়ে এসে আমাদের মানবিক বিবেককে প্রশ্ন করে। এটা শুধু ভয় দেখানোর কোনো গতানুগতিক গল্প নয়, বরং এটা অপরাধ এবং শাস্তির একটা অত্যন্ত গভীর বিশ্লেষণ। আজ এ পর্যন্তই। আশা করি এই ব্যবচ্ছেদ আপনাদের নতুনভাবে ভাবতে সাহায্য